একটি বিখ্যাত সিনেমার ডায়লগ, এ 70 মিনিট আপসে কোই নেই ছিন সকেগা। ইরানের কাছে 70 না থাকলেও একটা 60 দিনের গ্যাপ আপ ছিল, কিন্তু কি করলো? 13 জুন মধ্যরাতে ইসরায়েল যখন ইরানের পরমাণু কেন্দ্র ও বিশেষ বিশেষ জায়গায় আমেরিকার সম্মতিতে হামলা চালিয়েছে, তখন বিভিন্ন বিদেশি নিউজ চ্যানেলগুলি বলেছে ট্রাম্প নিউট্রাল পজিশন হোল্ড করছে। এটা কি সম্ভব? ইসরায়েল অ্যাটাক করছে আর আমেরিকা জানবে না? এটা হতেই পারে না। দুপুরের পরই এলো ট্রাম্পের সেই স্টেটমেন্ট। ইসরায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছে নতুন পরমাণু চুক্তি না মানলে আরো ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না। একটা কথা বলবো, আজকের এই পরিস্থিতিতে আমেরিকার ক্ষমতা নেই ইসরায়েলকে এড়িয়ে কোনো কাজ করে বেসিক্যালি ইরানকে অগ্রাহ্য করে কোনো লড়াই লড়ে। যদি করে, আমেরিকার অর্থনীতি ব্যবস্থা ধসে যাবে। কেন? সেটা আমরা আজকে জানবো। আরও জানবো ইসরায়েলি আক্রমণটা 2000 কিলোমিটার দূর থেকে চালালো কি করে, নাকি এর পিছনে অন্য কোনো ব্যবস্থা আছে, অন্য কোনোভাবে অ্যাটাক করেছে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। দুদিনের মধ্যে যে ফাইনাল মিটিং হওয়ার কথা ছিল, কি এমন দরকার পড়লো যে দুদিন আগেই এত মারাত্মক হামলা করতে হলো? কারণ ইসরায়েল ইরানকে এই সুযোগটা দিতে চায়নি। আসলে ইসরায়েল ইরানকে বিশ্বাসই করে না। এই ডিটেলস আগের ভিডিওতে আমার বলা আছে। কিন্তু অর্থনীতি, পুরো আমেরিকার অর্থনীতির একটা বড় অংশ চালায় ইহুদিরা। আমেরিকার বিখ্যাত কোম্পানিগুলি ইহুদিদের হাতে। সে আপনি অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিগুলো বলুন, টেকনোলজি কোম্পানি মানে ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিগুলোর কথাই বলুন না কেন, প্রায় 50% কোম্পানি বলতে গেলে ইহুদিরাই চালায়। আর যেগুলো চালায় না, তার সেই কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম স্টেক ইহুদিদের নেওয়া আছে। আচ্ছা, ইসরায়েল যে এত ওয়ার সিচুয়েশন ফেস করে, মানে এত ওয়ার চালায়, সেই টাকা কোথা থেকে আসে বলুন তো? ওইটুকু তো একটা দেশ, বুঝতেই পাচ্ছেন। এ তো গেল মানি সাপ্লাইয়ের ব্যাপারটা। এবার আসি সরাসরি অ্যাটাক সিচুয়েশনে। 11 জুন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, পরমাণু চুক্তি নিয়ে 6ষ্ঠ দফার আলোচনা ব্যর্থ হলে এবং সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে ইরান পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে যে কোনো মুহূর্তে হামলা চালাবে। ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যদি আমাদের উপর সংঘাতের পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয়, মনে রাখবেন এই অঞ্চলের সমস্ত মার্কিন সেনাঘাঁটি কিন্তু আমাদের নাগালের মধ্যে রয়েছে। ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বৃহস্পতিবারই ফোনে কথা হয়ে গেছিল। ট্রাম্পকে ইসরায়েল প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনি ইরানকে পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য যে 60 দিন দিয়েছিলেন, সেই 60 দিনের কিন্তু আজকে শেষ দিন। ইসরায়েল আর অপেক্ষা করতে পারবে না, আমাদের তো আত্মরক্ষা করতেই হবে। জবাবে নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, ইরানে ইসরায়েল হামলা চালালে আমেরিকা আর কোনো রকম বাধা দেবে না। তবে ট্রাম্প এও জানিয়ে দেন, ইসরায়েলকে কোনো হামলায় সাহায্যও করবে না মার্কিন বাহিনী, যতক্ষণ না আমেরিকার কোনো বাহিনী আক্রান্ত হয়। ইসরায়েল কখনোই চায় না ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠুক, কারণ শিয়া ধর্মাবলম্বী ইরানের শাসকেরা ইহুদি প্রধান ইসরায়েলের অস্তিত্বই স্বীকার করতে চায় না। বরং তারা প্রায়ই তাদের পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুঁশিয়ারি দিতে শোনা যায়। সম্প্রতি গাজা ভূখণ্ডে ইসরায়েল হামাস সংঘাত অবশ্য ইরানকে অন্যরকম ভাবতে বাধ্য করেছে। প্যালেস্তাইনের সশস্ত্র হিজবুল্লাহকে ব্যবহার করে বেশ কিছু বছর ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। বেসিক্যালি তারা পিছনে কুকুরের মতো লেলিয়ে রেখেছিল। কিন্তু এখন ইসরায়েলি হানায় এই দুটি সংগঠন মানে হামাস ও হিজবুল্লাহ দুটোকেই মোটামুটি শেষ করে দিয়েছে ইসরায়েল। তাই বাধ্য হয়ে রণাঙ্গনে তাদের বাবা অর্থাৎ ইরানকে নামতে হচ্ছে। 2020 সালে খুন হয়েছিলেন ইরানের পরমাণু গবেষণার জনক মোহসিন ফাকিরজাদে।
সদ্য হামলায় নিহত 9 জন সেই মহসিনেরই উত্তরসূরি বলে দাবি ইসরায়েলের। গত 1 বছর ধরে ওই পরমাণু বিশেষজ্ঞদের সম্পর্কে তথ্য জোগাড় করেছিল ইসরায়েল, যাদের ওপর নজর রাখছিল গুপ্তচরেরা। তারা কোন পথে যায়, কোন প্রকল্পে কাজ করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কোথায় থাকছেন, সমস্ত খবরাখবর সংগ্রহ করতেন তারা। আর সেই সব তথ্যের ভিত্তিতে ছক কষে নিখুঁত পরিকল্পনায় 9 জন সায়েন্টিস্টকে ইসরায়েল হত্যা করে দেয়। ইরান থেকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের যারা পুরো ব্যাপারটাকে অপারেট করেছে, তাদের সঙ্গে ছিল অতি শক্তিশালী কিছু যুদ্ধাস্ত্র। সেই সঙ্গে সে দেশের সরকারের অন্দরমহলের গোপন সমস্ত খবর সংগ্রহ করা চলতে থাকে। নজর রাখা হয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষস্থানীয় বেশ কিছু সামরিক কর্তার উপরে। নজরবন্দি করা হয় তাদের পরমাণু বিজ্ঞানীদের। নির্দিষ্ট সময় নিয়ম মেনে তারা ইরানেরই বিভিন্ন প্রান্তে অতি শক্তিশালী যুদ্ধাস্ত্র মোতায়েন করেন। আর সেই যুদ্ধাস্ত্রগুলির মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল হেরাব ড্রোন। সেই ড্রোন সম্পূর্ণভাবে বেছে বেছে সামরিক সেনাকর্তা ও সায়েন্টিস্টদের হত্যা করেছে ও জায়গায় জায়গায় ধ্বংসকার্য চালিয়েছে। এখানে আপনারা একটি গোপন তথ্য জানিয়ে রাখি ইরানে খ্রিস্টান পপুলেশন সম্পর্কে। বাইরের সাহায্যের অভাব সত্ত্বেও ইরানের খ্রিস্টান ধর্ম বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান খ্রিস্টান জনসংখ্যার মধ্যে একটি, এবং সেটা মুসলিম শাসকদের অত্যাচার সহ্য করেই। 2023 সালের তথ্য অনুযায়ী ইরানের খ্রিস্টান জনসংখ্যা 3 লাখ থেকে 3,70,000 হয়েছে। গুপ্তচর সংস্থা মোসাদের বিগ অ্যাসেট এরা অনেক রকম তথ্য পায় এদের থেকেও। এখনো পর্যন্ত ইসরায়েলি হানায় ইরানে 78 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 300 জনেরও বেশি। শুক্রবার ইরানের ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কোম শহরের জামকারান মসজিদ, যা শিয়া ধর্মাবলম্বী মানুষদের প্রধান মসজিদ, সেখান থেকে ওড়ানো হলো লাল পতাকা। লাল পতাকা মানেই হচ্ছে যুদ্ধের ইঙ্গিত। অতীতে বিভিন্ন সময় তেহরানের শাসকবর্গ যখনই শত্রুদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে, সেই বার্তাটা জামকারান মসজিদের চূড়ায় চূড়ান্ত হয় লাল নিশানা ওড়ানো দিয়ে। শুক্রবার গভীর রাতে ইসরায়েল তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনা IDF এর সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আছড়ে পড়ে। ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম, কিন্তু আয়রন ডোম ভেঙে IDF এর সদর দপ্তরে আঘাত করেছে ক্ষেপণাস্ত্রটি। ইরানের কথায় প্রায় 7খানা ক্ষেপণাস্ত্র ইরানে গিয়ে পড়েছে। শুক্রবার রাতে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। তার মধ্যে কাসিম বাসির ক্ষেপণাস্ত্রটি আয়রন ডোম ভেঙে শুক্রবার রাতে আছড়ে পড়ে তেল আভিবের 3টি জনপদে, দ্য কিরাইয়া, রামাতগান এবং রিশন লেজিওনে। এখনো পর্যন্ত ইসরায়েলের 3 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। এই জনপদগুলির মধ্যে দ্য কিরাইয়ে রয়েছে IDF এর সদর দফতর। বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বায়ুসেনার অপারেশন রাইজিং লায়ন তছনছ করে দিয়েছে ইরানের অন্তত 6টি পরমাণু ও সামরিক কেন্দ্র। শুক্রবার সকালে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে দেয় ইসরায়েল সরকার। ইরানের বিদেশ মন্ত্রীও এস জয়শঙ্করকে ফোন করে কথা বলেন। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেন ইসরায়েলের বিদেশমন্ত্রী জিডিয়ান সার। শুধু তাই নয়, ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে ফোন করে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। নরেন্দ্র মোদী নেতানিয়াহুকে বার্তা দেন আঞ্চলিক শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী শুধু মোদী নন, তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সমস্ত রাষ্ট্রনেতাদের কাছে শুক্রবার নেতানিয়াহুর ফোন গিয়েছে। সমস্ত বড় বড় শক্তিশালী দেশের প্রধানদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়েছে ইসরায়েল। সবই তো হলো,
সবই হবে। সমস্যা কি হবে জানেন? সমস্যা হবে আমাদের মতো সাধারণ মানুষদের। তেলের দাম বাড়বে, শেয়ার মার্কেট বড় ডিপ ডাউন করবে, আমাদের জিনিসপত্র কিনতে আরো অবস্থা খারাপ হবে, ফ্লাইট ওই সমস্ত দেশের উপর দিয়ে ট্রাভেল করতে পারবে না, নো ফ্লাইং জোন হবে, ফ্লাইটের খরচ বাড়বে, আর তার সমস্ত দায়ভার বহন করতে হবে আমাদের মতো সাধারণ মানুষকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতি হলেও না আমাদের কিছু করার নেই, সবকিছুই মেনে নিতে হবে। কারণ পৃথিবীর সবকিছু আমাদের হাতে আর নেই। রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রনায়করাই সমস্ত কিছু ঠিক করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।